ওখানে যদি খালি একটা ডাক দিত তাহলে এই বাংলাদেশ তছনছ হয়ে যেত ওই মুহূর্তে। শেখ হাসিনাকে একটা মনস্টারে পরিণত করছে ইন্ডিয়া। আর সরকার তো মধ্যে যে ভূত আছে সে ভূত তো চায় না ইলেকশন হোক। নুরুল হক নূর তিনি কিন্তু একটা কথা বলেছেন যে তার উপরে যে হামলা হয়েছিল সেটির যদি বিচার হতো তাহলে আজকে হাদিকে আমাদের হারাতে হয় না। আচ্ছা, আপনি নূরকে প্রাসঙ্গিক করেন না, নূর অনেক আগে বিক্রি হয়ে গেছে। না না আমি আমি বিচারের কথা বলছি। সে বিচার চায়নি কেন? সে আন্দোলন করলো না, তার নিজের বিচার হলো না, সে হঠাৎ করে আপোষ করলো কার সাথে? নূর বের হয়ে আমার হাদিকে মরতে হতো না, এর জন্য নূর রায় দায়ী। এই ভোট একটা ঝরঝরে প্রাণকে কিভাবে কেড়ে নেয়, ওই ভোট আর রাজনীতির দুইটা শব্দকে আলাদা করলে আমার হাদির এখান থেকে যাওয়ার কথা না। ওসমানের আল্লাহ শহীদি দান করছেন, এজন্য শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু এইভাবে অকালে চলে যাওয়ার কথা না। কেন কথা না? তিনি এই ভোটটাকে পরিবর্তন করতে চেয়েছেন। কি ভোটটাকে? বাংলাদেশের ইতিহাসে মনে হয় বাতাসা দিয়ে রাজনীতিটাকে একটু রাজনীতিটাকে আমি ওই জায়গায় আমি পরে যাচ্ছি। আপনাকে একজন ভোটের কালচারটা কি, ভোট করতে গেলে প্রথমে একটা 2-4-10টা মানে 100টা মোটরসাইকেল না হলে তো আপনাদের আবার ভোট হয় না, আবার গাড়ি লাগবে 8-10টা। এই যে কালচার থেকে বের হয়ে একটা ছেলে বাতাসা দিয়ে ভোটে নির্বাচন প্রচারণা শুরু করলেন। তারপরে তিনি মানুষের দ্বারে দ্বারে গেলেন, যারা ফিরিয়ে দিলেন তার প্রতিও হাসি হেসেই আচ্ছা নিবে না নিক। কতখানি উদার হলে, কতখানি উদার মানসিকতা হলে একটা মানুষের গায়ে ময়লা পানি ফেলে দিলেও তিনি বলেন না আমি তারপরও আসব। সো এই জিনিসটা আমাদের রাজনীতিতে শিখতে হবে। সহনশীলতার যে চর্চা, সহনশীলতা না, সহনশীলতার উপরে আর একজনের মতকে আপনাকে প্রাধান্য দিতে হবে এবং সেই মতটাকে গ্রহণ করতে হবে। কিন্তু সেই মতটা আবার ফ্যাসিবাদের মত হলে হবে না। ফ্যাসিবাদকে এক সাইডে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যেমন আমি আর একটা উদাহরণ দিই, মির্জা আব্বাস সাহেবের সাথে ওনার যে কথোপকথন হচ্ছে সেখানে কিন্তু উনি মির্জা আব্বাসকে সবসময় চাচা বলে সম্বোধন করলেন। উনি কিন্তু একবারও ওনাকে অসম্মান করে আপনি আমাকে এরকম কথা বলতে পারেন না, আমি ওয়ার্ড কাউন্সিলর হয়েছি, আমি তো জাতিসংঘের কেউ মহাসচিব হওয়ার জন্য লড়তেছি, একবারও কিন্তু তিনি অসম্মান করে মির্জা আব্বাস সাহেব বলেননি। উনি সবসময় বলছেন চাচা। মতাদর্শ হাদি ইনকলাব মঞ্চ তৈরি করছে, হাদি একটা কালচারাল মুভমেন্ট তৈরি করছে। এই যে ন্যারেটিভস প্রথম আলো এবং ডেইলি স্টাররা তৈরি করতে চায়, এই আধিপত্যবাদের ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে হবে। একটা বিল্ডিং ভেঙে কী লাভ হয়েছে? পরের দিনই তো প্রথম আলো বেরোচ্ছে। পরের দিন প্রথম আলোটা কী হয়েছে? এক সাইডে বিশাল করে তার বিল্ডিংয়ের মানে ধ্বংসাবশেষ, আর একদিকে ছোট করে হাদির শহীদ হওয়ার ঘটনা। তো তাদের কাছে হাদির চেয়ে তাদের বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের মূল্য বেশি। তারা তো এই কথা বলবেই ভাই। ওখানে যেও আর একটা দেখেন যে ডেইলি স্টারের কি বলছেন ওখানে, উনি বলছেন ক্রিটিক করার কি সাংবাদিকতা থাকবে, এটা আমরা আশা করি। উনি আগেই ধরে নিছেন তাহলে তারেক জিয়া এসে সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। তাহলে আপনারা এই 15 বছরে আপনার ডেইলি স্টার এবার আপনাদের মাধ্যমে সারা দেশকে জানায়, শোনেন ক্যান্টনমেন্টে নয়াদিগন্ত ঢোকা নিষিদ্ধ ছিল, আমার দেশ ঢোকা নিষিদ্ধ ছিল, কেবলমাত্র প্রথম আলো আর ডেইলি স্টারে ঢুকতে পারতো। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 15 বছর ক্যান্টনমেন্ট বিভিন্ন সরকারি অফিসে সচিবালয়ে নয়াদিগন্ত ঢুকতে পারতো না। ও মতিউর রহমান সাহেবরা তো এই কথা বলবেন না? ডেইলি স্টাররা এই কথা বলবেন না? ডেইলি স্টাররা কীভাবে সর্বোচ্চ সার্কুলেটেড পেপার হয়, নাটক করলেন হাসিনার বিরুদ্ধে একদিন এক করে কন্টেম্প পিটিশন করে, ওখানে যেও কি সুন্দর নাটক। সো এই দেশ এই নাটক খায় না। এবং আপনারাও দয়া করে এই নিজের চরকায় তেল দেন, ইন্ডিয়ার তাবেদারি করতেছেন সেটাই করেন। আপাতত তারেক জিয়াকে নিয়ে এবং জামাত ইসলামের মধ্যে যে বিভেদ তৈরি করতে চান, আজকের এই বক্তব্য তো তাই। ওনারা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, আরও আগে আসলেন না কেন? মানে ওনারদের ন্যারেটিভ 2 দিন পর দেখবেন যে তারেক জিয়াকে যেমন তারা কি করছেন, পরিসংখ্যান করছেন। তাদের 1300-র বেশি আছে এমপ্লয়ি, 1300 এমপ্লয়ের উপরে একটা পরিসংখ্যান দিয়ে বিএনপি এত জামাত এত। এই যে বিভাজনের রাজনীতি, এটাই হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের ন্যারেটিভ। দেখেন ওসমান হাদির যে হত্যা, এই হত্যাটি তো স্বাভাবিকভাবেই তফসিল ঘোষণার পরের দিনই আমাদের এই একটা
পরিস্থিতির সম্মুখীন হতে হলো সেটি তো অবশ্যই দুঃখজনক, এবং এটি আমাদের যারা আমরা আসলে তরুণরা রাজনীতি করতে এসেছি আমাদের জন্য কিন্তু আরও অনেক বেশি বড় একটা থ্রেট। যদিও আমি বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই যে প্রার্থী হিসেবে ছোট মানুষ ভাই বলেছে যে প্রার্থী হিসেবে আমার কাছে ওসমান হাদি অনেক বড় মানুষ, এবং ওসমান হাদি যে রাজনীতিটা করতে চেয়েছেন সেটি আমার মনে হয় না যে বিএনপির কারোর আসলে সেই সক্ষমতা আছে এই রাজনীতি ধারণ করবার এই মুহূর্তে। কারণ যেইভাবে করে আসলে সে যেই রাজনীতির পরিবর্তনের জন্য সে কাজ করেছে, রাজনীতিটা নতুন রাজনীতি নির্মাণের জন্য কাজ করেছে, সেটি কিন্তু ঢাকা ৮ আসনের অনেক হেভি ওয়েট, অনেক বর্ষিয়ান নেতাদের জন্য সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটিও কিন্তু সে নিজেও বলেছে, সে নিজেও কিন্তু তার বক্তব্যে এটি বলেছে যে সে বিভিন্ন জায়গা থেকে মানুষের এত সমর্থন পাচ্ছিল, এবং সেই ক্ষেত্রে মানুষ কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছিল যে নতুন রাজনীতি নির্মাণ নিয়ে। এবং দেখেন ভাই যেটা বললেন যে ওসমান হাদির যে আদর্শ সেটা হচ্ছে যে সে বারবার করে বলেছিল যে আমি তাকে বারবার করে বলা হচ্ছিল যে তুমি তো জামানত হারাবা, তুমি তো 500 ভোটও পাবা না, কিন্তু সে বলছিল যে টাকা ছাড়া 500 ভোট যদি আমি পাই সেটাও আমার জন্য অনেক, 100 ভোট পাওয়া আমার জন্য অনেক। এখানে যদি আমি টাকা ছাড়া বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন বা নির্বাচনী এই ব্যবস্থার পরিবর্তনে আমি যদি একটা মেসেজ দিতে পারি, সেটি আমার 500 ভোট যদি পাই সেই ক্ষেত্রে সেটি আমার জন্য অনেক। হাদির অবস্থাটা কেন বললাম, ওই জানাজায় যখন আমি যে দাঁড়ালাম তখন মানুষের মধ্যে আমি যে আবেগ দেখছি, তখন যদি একটা ডাক দেওয়া হতো, আমি জানি না আপনি ইউনূস সাহেবের যখন বক্তৃতা দিচ্ছে, ইউনূস সাহেব যখন বিচারের ব্যাপারে কিছু বললেন না, তখন যে মানুষের আক্রোশ, এবং তারপরে ইনকলাব মঞ্চের যে মুখ্য সচিব তখন যে ভাষণটা দিলেন, ওখানে যদি খালি একটা ডাক দিত তাহলে এই বাংলাদেশ তছনছ হয়ে যেত ওই মুহূর্তে। তার মানে হাজার হাজার লোক জীবন দিতে কেউ কুণ্ঠাবোধ করতো না। ওই জন্য আমি ওই দিন বলছি, দিল্লি এসে দেখে যাও হাদি মরে নাই, লক্ষ লক্ষ হাদির তুমি জন্ম দিয়ে গেছো। সো এই যে ঘৃণার জন্ম দেওয়া হলো, একটা ভুল, কি একটা ভুল, শেখ হাসিনাকে একটা মনস্টারে পরিণত করছে ইন্ডিয়া। সে একটা ভুলের জন্য আজকে ইন্ডিয়া, পুরা আমাদের দেশ আজ ইন্ডিয়া বিরোধী হয়ে গেছে। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ব্যর্থতা কারের আগে। ওই যে আমার বোন আর একটা জিনিস বললো, প্রথম আলোদের শোনেন, শেখ মুজিব বলে গেছে তো চার্টার দল রেখে গেছে, চার্টার দল রেখে গেছে বলছে যে চার্টার দলের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডেইলি স্টার আর প্রথম আলো, এদের কাজই হচ্ছে চাটা। সো এর চেয়ে আর বেশি আর কিছু বলবো না। এবার দ্বিতীয় কথা আসি, ব্যর্থতা কার। ভাই বললেন হাদি ছোট বড়। শোনেন, ইংলিশে একটা কথা ছিল অলিভারের, সাইজ ডাজ নট ম্যাটার বাট চপিং এ উড। ও একটা খুব ছোট মানুষ ছিল, ও কাটতে পারবে কিনা, এটা হচ্ছে বোধহয় ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম। সো আদর্শ ধারণ করতে আপনারা 53 বছর রাজনৈতিক দলগুলো আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়েছেন। জামাতে ইসলাম, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল এই মনস্টারকে 15 বছরে নামাতে ব্যর্থ হয়েছেন। একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারিনি আমরা। সেখানে হাদির মতো, এই আমার বোনের মতো, এরাই আবাবিল পাখির মতো এসে এই জাতিকে মুক্ত করছে। তাহলে এরাই হচ্ছে সেই এই জাতির ধারক বাহক, এরাই হচ্ছে এর জন্য প্রশংসা দেয়। সেখানে কাউকে ছোট বড় কিছু করার নেই। দ্বিতীয় কথা, আমরা যারা রাজনীতি করে, ভাই যেমন রাজনীতি করেন, বিএনপি করেন, শহীদ জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করছে বলেই সেদিন তালপট্টি দ্বীপ দিতে অস্বীকার করছি বলেই তাকে ইন্ডিয়া কি করলেন, হত্যা করলেন। এবং ইন্ডিয়া হত্যা করলেন কখন, যখন শেখ হাসিনাকে ভিতরে দিয়ে 17 দিনের মাথায়। সো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আদর্শ, আমরা রাজনৈতিক দলগুলো আদর্শের উপর ভিত্তি করে। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস না আমার বোন না আমি তা কিছু না, ওখানে মানুষ ভোট দেবে ধানের শীষে। ধানের শীষ মানে হচ্ছে আদর্শ, এখানে ক্যান্ডিডেট কোনো বিষয় না। তারেক রহমান আসবেন, তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে জিয়াউর রহমানের ছেলে, তার পরিচয় হচ্ছে সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। এর বাইরে তার সে কিছু না। এর বাইরে কি সে কিছু না? এর বাইরে কি, যে তার বাবা মা পরীক্ষিত নেতা, তার বাবা মা এদেশকে ধারণ করছে, তার বাবা মা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আছে, সেই জন্যে মানুষ ধানের শীষকে ভোট দিছে। ওই 90 সালে কেউ চিন্তাই করে না আওয়ামী লীগ তো মিষ্টি বিতরণ করতেছে যে তারা ক্ষমতায় যাচ্ছে। এই প্রথম আলোরা তখন ভোরের কাগজ এই ছিল, তারা তখন দেশ আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ যায়নি। শোনেন, ক্ষমতা নির্ধারণ করা হচ্ছে আরশের মালিক, কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না। ওই প্রথম আলোর এই জরিপ টরিপের কিছু হয় না। সেই জন্যই বললাম যে আদর্শকে বিশ্বাস করতো হাদি, এবং আদর্শকে লালন করা হতো, আদর্শকে পালন করা। এখানে
কে ক্ষুদ্র কে বৃহৎ এটা বলে এই জুলাই অভ্যুত্থানকে অবমাননা করা হবে। আওয়ামী লীগ ইজ নট এ ফ্যাক্টর নাও। ভোটে আওয়ামী লীগের ভোট হেনতান এগুলোর কোনো কিছু নেই। এখন ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়া। আজকে আপনি একটা জিনিস দেখেন, কতখানে আমাদের আগরতলায় আমাদের হাইকমিশন তারা ভাঙচুর করছে, এবং এরা আজকে এক হাইকমিশন তো দিল্লিতে ভাঙচুর করে আবার আমার হাইকমিশনার প্রাণনাশের কি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। এ বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সবার একতা হয়ে আজকে কি করা উচিত ছিল? আজকে ডাক দেওয়া উচিত ছিল না? কোথায় সে? আমাদের সেই জায়গাটা কোথায়? এটাই আমাদের ব্যর্থতা। ভারতের বিরুদ্ধে আমরা এক হতে পারি না কেন? কেন আমাদের চিন্তা হয় যে ভারতের আশীর্বাদ ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না? আজকে যে ভাই আছে, আমি ওই জন্য প্রথমেই কথা বলছিলাম, কিন্তু তারেক রহমান ফিরে আসছে। এমন কি রাজনৈতিক বক্তব্য বিভিন্ন সময় আসছে যারা ভারতকে খুশি করতে চায়, ভারত বেজার হয় বা অখুশি হয় এমন কোনো কর্মকাণ্ড করবেন আপনি শুনেছেন? এইখানে কেন এই কথাটা ওইখানে প্রথমে শুরুতেই বলছি যে আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান এদেশে এসে প্রথম কাজটাই করবে। কি কাজটা করবে? আজকে এই দেখায় দিই আপনাদেরকে, আনন্দবাজার পত্রিকায় যে কথাটা আসছে যে তারেক রহমান 3টা চুক্তি করে এদেশে আসতেছেন। উনি এসে প্রথমেই এই বক্তব্যটাই দিবেন যে ভারতের কাজ হচ্ছে আমাদের স্বাধীনতাকে বিকৃত করা, ভারতের কাজ হচ্ছে ন্যারেটিভ তৈরি করা যেটা অসত্য, এবং আমাদের জীবনে যতদিন হাদির মতো রক্ত আছে আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে দেব। আর এই ইলেকশন যে বললেন, ইলেকশন প্রথমেই বললেন না ভোট করতে দিতে চায় না কে? আপনি একটা জিনিস বলেন তো, এই যে বললে আমি শস্যের মধ্যে ভোট, এই যে বোন সব বলছে, আমি আর ওই জন্য কিছু বলবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টারা বলে আমাদের কোনো ইয়াই নাই, লোভই নাই, আমাদেরকে জনগণ বসাইছে, যেদিন বলবে চলে যেতে সেদিন চলে যাব। এই জানা যায় যখন আসিফ নজরুল ঢুকতেছিল তখন সমস্ত মানুষ 14-15 লক্ষ মানুষ ভুয়া ভুয়া বলে চিৎকার করে উঠছে। তার লজ্জা হয় না? যে সন্তানেরা তাকে জড়ায় ধরতো সবসময়, সেদিন তো সমস্ত ছেলে পেলে কাঁদতেছিল, তারা তো যে আসিফ নজরুলের বুকে মাথা দিয়ে কাঁদেনি, তাহলে তিনি ওই চেয়ার আঁকড়ায় ধরে আছেন কেন? কি কারণে? কি স্বাদ ওখানে? ও স্বাদটা হচ্ছে ও আরও কিছুদিন থাকার স্বাদ, ও স্বাদ পূরণ হবে না। ভোট আমরা 5 থেকে 8 তারিখে যেমন এই দেশকে পাহারা দিছি, আমরাই পাহারা দিয়ে এই ভোটটা করবো ইনশাল্লাহ। কারণ ভোট ছাড়া কোনো অল্টারনেটিভ ওয়ে নাই আমাদের সামনে, এবং ভারতীয় আধিপত্যবাদকে এই ভোটের মাধ্যমে আমরা পরাজিত করবো ইনশাল্লাহ। শাহরিয়ার কবির, যদি সর্ষের মধ্যেই ভূত থাকে, ভালো ভোট কিভাবে করবেন? উদাহরণ সৃষ্টি কিভাবে হবে? এই এখনই বলে দিলাম, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো সরকার ছিল না। বলছিল যারা যে এই সরকার পড়ে গেলে দুর্ভিক্ষ হবে, হয়নি আল্লাহর ইচ্ছে ইনশাল্লাহ। যে অরাজকতার একটা দেশে পুলিশ না থাকলে, আপনি পৃথিবীর একটা দেশ দেখান তো যেখানে পুলিশ নাই 3টা দিন কিছু হয়নি, আর আজকে আপনি বলতেছেন কার উপর আপনি ভরসা করবেন বলেন? পুলিশ নাই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি এই আর্মি, নেভি, এয়ারফোর্স কার কত জায়গায় দিবেন? তাহলে ভোটটা যদি করতে চায়, এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোই যদি কমিটমেন্ট হয়, যেমন কেন ওই যে ভাইকেও হয়তো আমি বুঝাতে পারিনি, হাদির আদর্শটাকে কি ছিল জানেন? এদেশের ভোটের অরাজকতা হয় 2টা জিনিস দিয়ে, টাকা আর মাসুদ। হাদির এই 2টার কোনোটাই ছিল না। মানুষ টাকা পকেটে গুজিয়ে দিচ্ছে, সে সন্ধ্যাবেলা সে হিসাব দিয়ে দিচ্ছে। এই যে পরিচ্ছন্নতা, এই পরিচ্ছন্নতা যদি থাকে, আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে এই কমিটমেন্ট থাকে, আর সরকার তো মধ্যে যে ভূত আছে সে ভূত তো চায় না ইলেকশন হোক, কারণ তারা তো 2007-8-এর পুনরাবৃত্তি করতে চাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। তাদের আরও খায়েশ আছে কিছুদিন ক্ষমতায় থাকার, সে খায়েশ ইনশাল্লাহ আমরা পূরণ হতে দিব না। হাদিরা মরে যে বলছে যে লক্ষ হাদি জন্ম নিছে, আমরাই ভোট কেন্দ্রে পাহারা দিব। আর আমরা যদি ভোট চুরি না করি, ভোট কেন শান্তিপূর্ণ হবে না? এবং আরও একটা জিনিস আপনাকে, এইবারে ভোট কিন্তু পার্লামেন্টের ভোট না, খালি এবারে ভোট আমাদের ভাগ্যের পরিবর্তনের ভোট, জুলাই সনদের ভোট। জুলাই সনদ মানে ভাতৃত্বীয় আধিপত্যবাদের কবর রচনার ভোট। সো এই ভোটকে পাহারা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। যখন আপনি হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা তফসিল ঘোষণার পরের দিন যখন আপনি বলবেন যে এরকম তো ঘটনা, এরকম মৃত্যুর ঘটনা তো নির্বাচনকালীন সময়ে হয়, এটা তো নতুন কিছু না, এবং সেটি আবার বলাও যাবে না, এটা তো খুবই ভয়ঙ্কর একটা কথা। আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, আপনার আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে কাজ করছে না, হাদির মৃত্যুর পরে, হাদি হত্যার পরে তার খুনিদের এখনও ধরা যাচ্ছে না, তারপরে আপনি বলছেন যে না সব ঠিক আছে, নির্বাচনটা খুব সুষ্ঠু হবে। যেদিন তফসিল ঘোষণা করা হলো, সেই দিন রাতের বেলা রাষ্ট্রপতি হোয়াটসঅ্যাপে রয়টার্সে কীভাবে সাক্ষাৎকার দেয়, বাংলাদেশের রাষ্ট্রপতি সে হোয়াটসঅ্যাপে কিভাবে, সে তো শোনেন চুপ্পু সাহেব
এবার এইগুলো কথা বললে তো বহু কথা, চুপ্পু সাহেব কোন কোন কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন এবং কোথায় থেকে কত টাকা নিয়েছে দেশের মানুষ সব জানে, তার নৈতিকতা নিয়ে সবাই জানে। তাকে ওখানে রাখা হয়েছে অ্যাজ এ টিউটোরিয়াল হেড। সে একটা কাজ উনি পদত্যাগ করতে চান, উনি থাকতে চান না, উনি এখন বরং ভালো আছেন, নাহলে 14 শিখের মধ্যে থাকতে হইতো। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এখানে না থাকলে 14 শিখের মধ্যে, এবং ওটা ভালো লাগতেছে না, 14 শিখেই তিনি থাকতে চান। তো উনি হোয়াটসঅ্যাপে কিভাবে আমার দেশকে এই কাজটা করলেন, এবং সেটা কোন দিন করলেন উনি? তফসিল ঘোষণার দিন। এবার দ্বিতীয় দেখেন, যে লিস্টটা বাড়াইছে 50 জনের হিট লিস্ট, সেই লিস্টটাও বাড়ালো কিন্তু তফসিল ঘোষণার দিন। আপনি কিছু জিনিস অ্যাড করেন একটার সাথে আর একটা। এই যে হিট লিস্ট, এই হিট লিস্টটা কার ওয়েবসাইটে বের হলো? রোকেয়া প্রাচী যে ওয়েবসাইট চালায় সেই ওয়েবসাইটে বের হলো। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আমার ভাই হাদিকে গুলি করা হলো। তাহলে এই চেনটা যদি আপনি টানেন, তাহলে কি দেখতেছেন? এটা তো আরও সামনে বাড়বে। কিন্তু এখন আপনাকে বলি, যেমন আজকে সরকার আমাকে গানম্যান দিচ্ছে, সরকার আমাকে, আমি না বলার পরও আজকে নিজে থেকে তারা সকাল থেকে বারবার ফোন করে আজকে আমাকে গানম্যান দিচ্ছে। সো সরকারের মধ্যে কিছু লোক আছে, আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, ডক্টর ইউনূস না থাকলে আজকে আমরা এই যে জায়গায় যতটুকু আসি এটাও থাকতে পারতাম না ভাই। ডক্টর ইউনূস আছে বলে আমরা ওইভাবে চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে কথা বলে যে সাম্যর মতো কথা বলো, কারণ আমাদের সাথে তো ইন্ডিয়ার জনগণের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই। আরেক সহযোদ্ধা গণ অধিকার পরিষদের আমরা পুরানো আমার কমরেড, সেটা হচ্ছে নুরুল হক নূর, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে তার উপরে যে হামলা হয়েছিল সেটির যদি বিচার হতো তাহলে আজকে হাদিকে আমাদের হারাতে হয় না। সুতরাং এই যে দেখেন বিচারহীনতা এবং হাদিরও যে বিচার হচ্ছে না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিকালবেলা কিন্তু বিএনপির টিকিট নিয়ে নূর আর রিয়া কিন্তু বিএনপিতে জয়েন করলো। আচ্ছা, আপনি নূরকে প্রাসঙ্গিক করেন না, নূর অনেক আগে বিক্রি হয়ে গেছে। না না, এই আমি বিক্রি হওয়া লোকগুলোকে ডেকে আচ্ছা নিন। আমি বিচারের কথা, আমি বিচারের কথা বলছি। সে বিচার চায়নি কেন? সে আন্দোলন করলো না, তার নিজের বিচার হলো না, সে হঠাৎ করে আপোষ করলো কার সাথে? নূর বের হয়ে আমার হাতিকে মরতে হতো না, এর জন্য নূররাই দায়ী। নূররা কেন 14 দলকে অপ্রাসঙ্গিক করার জন্য রাজপথে একটা রিট করে না? এখন আপনাকে বলতে চাইছিলাম না, রিট ফাইল হচ্ছেও সেই রিটের লয়ার আমি। এই 14 দল এটা যে একটা টেররিস্ট পার্টি, সেই রিটটা আমি করতেছি না, নূররা করলো না। এরা সবসময় একটা আমরা তো মাঠে নেমেছিলাম, আমরা না, আপনারা মাঠে নেমেছেন। নূর কি আহত হওয়ার পর সুস্থ হয়েছে আবার ওই আলোচনাটাকে নিয়ে আসলো না? তাই ছিল কিসে টিকিট কিভাবে পেয়ে এমপি হওয়া যাবে, যেটাকে হাদি বলছে এই কাজটা করা যাবে না।